আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। আপনারা তো সবাই জেনে গেছেন 9 তারিখে একটা সিক্রেট ডিল এগ্রিমেন্ট হচ্ছে। সেটা হচ্ছে আপনাদের প্রথম আলোয় কাগজে বেরিয়েছে, আমাদের এখানে টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে আমাদের এখানে একটা সেই সংক্রান্ত খবর করেছে। খবরটা হচ্ছে একটা সিক্রেট ডিল হচ্ছে, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। এই জানুয়ারির মিডলে একটা হয়েছিল নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, কাউকে বলা যাবে না, পার্লামেন্ট আলোচনা করা যাবে না, পার্লামেন্ট বলে তো কিছু নেই। উনি সব এখন এই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট নিয়ে এখন কাউকে কোনো প্রশ্ন করা যাবে না, কোনো প্রশ্ন করো না, কোনো জবাব চেয়েও না। এখন কাগজে যেটা বেরিয়েছে, আন্ডার সিক্রেট ডিল বাংলাদেশ সিক্স ট্যারিফ কাটস ফ্রম ইউএস আফটার বিগ উইন ফর ইন্ডিয়া। এটা বেরিয়েছে আমাদের 6 তারিখে। US and Bangladesh are reportedly set to sign a trade deal on February 9, just 9 days before election in Bangladesh, first since Sheikh Hasina ouster. দেখুন 6 তারিখে বেরিয়েছে। তো আমি এটার বাংলা করেছি, তাতে লিখছে, বাংলাদেশের সাধারণ নির্বাচনে মাত্র কয়েকদিন বাকি, দেশটির মনে হচ্ছে অন্যত্র নজর সরিয়ে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি নিশ্চিত করার দিকে। বাংলাদেশের নির্বাচনের মাত্র 9 দিন আগে ফেব্রুয়ারির উভয় দেশ একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে চলেছে বলে জানা গেছে। দেশটির বাণিজ্য সচিব মাহবুবুর রহমান স্বাক্ষরের তারিখ নিশ্চিত করেছেন বলে জানা গিয়েছে, যেটা হচ্ছে 9 তারিখ। তবে যে বিষয়টি সকলের ভ্রু কুঁচকে গেছে তা হলো চুক্তির গোপনীয়তা। দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলোর মতে এই চুক্তির শর্তাবলী অজানা রয়ে গেছে এবং দেশটির সবকিছু গোপন রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি নন ডিসক্লোজার চুক্তি NDA স্বাক্ষর করেছে। আরও প্রশ্ন উত্থাপন করে যে বাণিজ্য চুক্তিটি এমন এক সময় চূড়ান্ত করা হয়েছে যখন বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার নিয়ন্ত্রণে রয়েছে এবং 12ই ফেব্রুয়ারি নতুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। বাণিজ্য চুক্তি স্বাক্ষরের মাত্র কয়েকদিন পরেই মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সময়কাল শেষ হয়ে যাবে, ফলে গোপন চুক্তির বাস্তবায়ন দেখার আসল দায়িত্ব পরবর্তী সরকারের ওপরে বর্তাবে। ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের মাত্র 1 সপ্তাহ পরে এই চুক্তি চূড়ান্ত হতে চলেছে, যার অধীনে ভারতীয় আমদানির ওপরে 18% শুল্কে নামিয়ে আনা হয়েছিল। তাহলে 18% বাংলাদেশে করা হয়েছে, ভারতে করা হয়েছে। বাংলাদেশের লোককে বলা হচ্ছে এবার এটা 15% করা হবে আমাদের এই চুক্তির মাধ্যমে। কিন্তু সেটা নন ডিসক্লোজার এগ্রিমেন্টে কেন? প্রশ্নটা সেখানেই জাগছে, নন ডিসক্লোজার এগ্রিমেন্টে কেন? আমাদের এখানে যে চুক্তি, যে কোনো দেশে কোনো চুক্তি কোনো দেশের সঙ্গে হলে পরে সেখানে পার্লামেন্টে একটা বিতর্ক হয়। এটা তো আর সেনা শাসিত দেশ নয়, এখানে একটা ডেমোক্রেসি হলেও, মানে এখন ডেমোক্রেসি নেই, তবুও অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে, তাদের সঙ্গে আলাপ আলোচনা করার একটা দরকার ছিল। কিন্তু কারোর সঙ্গে মোহাম্মদ ইউনূস কোনো আলোচনা করছেন না। তিনি যাওয়ার আগে বাংলাদেশকে শেষ বাঁশটা দিয়ে যাচ্ছেন, মানে আমি তো যাচ্ছি, তোদের যা বাঁশটা আমি দিয়ে যাচ্ছি, এই বাঁশ নিয়ে সারা জীবন তোরা ভুগবে। ব্যাপারটা হলো এইরকম, মানে আমি তো গেলাম, তোদেরকে মেরে গেলাম। এই লোকটাকে নিয়ে কি করা যায়? এখন এই যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সম্পর্কে আমরা যতটুকু জানতে পেরেছি, তাতে যেটা থাকছে, তাতে প্রথম হচ্ছে বাংলাদেশ 15% নামিয়ে আনবে কি আনবে না US বাংলাদেশের ট্যারিফ, সেটা নিয়ে কোনো রকম নিশ্চয়তা কিন্তু US দেয়নি। কিন্তু US-কে বাংলাদেশ একটা উপহারের ডালি সাজিয়ে দিয়েছে। উপহারের ডালিতে কি কি রয়েছে? রয়েছে চীন থেকে কোনো রকম অস্ত্র শস্ত্র যন্ত্রাদি ইত্যাদি, প্লেন, তারপর সমরাস্ত্র কিচ্ছু কেনা যাবে না। যা কিনতে হবে সমস্ত US থেকে কিনতে হবে এবং যে দামে বলবে সেই দামে কিনতে হবে। দ্বিতীয় হচ্ছে
গুণগত মান পরীক্ষা, সব দেশই একটা গুণগত মান পরীক্ষা করে, যে মাল আসবে তার উপরে, বা ইউএসএ থেকে যে মাল আসবে তার গুণগত মাল কোনো পরীক্ষা করার কোনো ব্যবস্থা করা হবে না। তৃতীয় হচ্ছে, বাংলাদেশকে যে মাল পাঠানো হবে সেই মালের দাম ট্যাক্স শুদ্ধ 15 দিনের মধ্যে তা মিটিয়ে দিতে হবে, অথবা 15 দিনের আগে যে টাকা জমা করলে তবে সেই মাল আমেরিকা দেবে। এবং প্রতি মাসে একটা নির্দিষ্ট বেঁধে দেওয়া হয়েছে যে এত পরিমাণ মাল নিতে হবে। এখন বর্তমানে ইউএসের সঙ্গে বাংলাদেশের যে ব্যবসাটা চলে সেটা হচ্ছে, বাংলাদেশ আমদানি করে ইউএস থেকে $9 বিলিয়ন এবং রপ্তানি করে $2 বিলিয়ন। তার মধ্যে ম্যাক্সিমামটা হচ্ছে গিয়ে আপনার ওই জামা কাপড়, পোশাক শিল্প। এখন পোশাক শিল্পের তো দফা রফা হয়ে গিয়েছে। এখন এই যে ডিলগুলো হয় না, এই ডিলগুলো কিন্তু এত তাড়াতাড়ি হয় না। আমাদের দেশের ডিলটা দেখুন, আগস্ট থেকে টানাটানি হচ্ছে, এখনো পর্যন্ত ডিল হবে বলে বলছে মার্চের মিডলে হয়তো ডিল হলেও হতে পারে, যে খবরটা আমি দুপুরবেলা করলাম, মার্চের মিডল হয়ে যেতে পারে। ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে গিয়ে আমাদের ঝপ করে ডিল হয়ে গেল। বহুদিন ধরে আলোচনা চলছে, আলোচনা হতে 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 তার এর আগে একবার উর্সুলা ভ্যান ডার লেয়েন এসেছিলেন একবার ভারতবর্ষে, তখন ওই ডিল নিয়েই কথাবার্তা হয়েছিল মোদির সঙ্গে এবং আমাদের বাণিজ্য মন্ত্রীর সঙ্গে। তো এইগুলো বহুদিন ধরে আলোচনা হয়, কিন্তু কোনো কিছু গোপন থাকে না, যা থাকে সরকার সামনে দেশের মানুষের সামনে তা উপস্থিত করে। কারণ টাকাটা দেবে কে? টাকাটা দেবে দেশের মানুষ। এখন যে চুক্তিটা কেন করছে, এক হচ্ছে ভারতের থেকে আমার ট্যারিফ নিচে, সেটা একটা দেখানো, যেটা বাস্তবে হবে না। আর দ্বিতীয় হচ্ছে, এই ডিপ স্টেটকে ধরে আমাকে এবার বার করো, আমি তোমাদের বাকিটুকু দিয়ে দিলাম, যতটুকু যা দেওয়ার দেশটাকে আমি তোমার হাতে বেছে দিলাম, সমস্ত কিছু তুমি কন্ট্রোল করো, আমি এখান থেকে আমাকে তুলে নিয়ে যাও, আমি এখান থেকে সেফ এক্সিট চাইছি। কারণ যদি নির্বাচন হয় তাহলে মোহাম্মদ ইউনূসের কোনো ক্ষমতা থাকবে না। তিনি এবার বসে বসে কি ঘন্টা বাজাবেন না, তিনি এখান দিয়ে কাটবেন। সেই কাটার পথটা যাতে ইউএস করে দেয় তার জন্য একটা গোপন ডিল করা হচ্ছে। এইবার পরবর্তী সরকার এসে বুঝবে সে কার্যকর করতে পারবে কি পারবে না, তার পক্ষে কতটা সম্ভব হবে কতটা সম্ভব হবে না। এখন এই যে আপনার ধরে নিলাম তর্কের খাতিরে 3% কমে গেল, 15% হলো। এবার আপনার মেন যেটা উৎপাদন সেটা হচ্ছে পোশাক শিল্প। পোশাক শিল্পের অর্ধেক তো জ্বালিয়ে দিয়েছেন, আপনার লোকজনই জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। বাকি যেটুকু আছে সেটুকু টিকে আছে, কিন্তু আমদানি নির্ভর, তুলো আমদানি হোক, রেশম আমদানি হোক, যাই হোক না কেন সেটা হচ্ছে আমদানি নির্ভর। এবার হচ্ছে আপনার সমস্ত এই যে বন্দরগুলো ভারতবর্ষের সব তো স্থলবন্দর বন্ধ করে দিয়েছে, আপনাকে জাহাজে করে পাঠাতে হবে। এবার 10টা জিনিস একসঙ্গে হলে তবে তো হারমোনাইজ হয়। সব অনেক জিনিস 100টা হতে পারে, 50টা হতে পারে, সব জিনিস একত্র করলে এর মধ্যে যেমন আমদানি আছে, রপ্তানি আছে, ভাড়া রয়েছে, তারপরে তার ট্যাক্স রয়েছে, হাজার জিনিস রয়েছে। এই সমস্ত করে এই যে 3% কমানোর জন্য মোহাম্মদ ইউনূস যে 3% দেখানোর জন্য করছেন, সেটা দেখা যাবে আলটিমেটলি 30% হয়ে যাচ্ছে। তাহলে বাংলাদেশের পোশাকটা আমেরিকাতে চলবে কি করে? যেখানে ভারত 18%, এখনো পর্যন্ত ঠিক আছে, 18%-এ ভারত যদি পাঠিয়ে দেয় তাহলে পরে সেখানে 30% ট্যারিফ দিয়ে হবে কি করে? তারপর ভারত থেকে তো তুলো পাবে না, ভারত থেকে রেশম পাবে না, তাহলে পরে কোথা থেকে আনবে? সেও একটা খরচা। সব মিলিয়ে একটা অবাস্তব একটা ডিল সাইন করে বাংলাদেশটাকে
একেবারে আমেরিকার হাতে সঁপে দিয়ে, বলা যায় আমেরিকার কলোনি করে দিয়ে ইউনূস এখন বিদায় নেওয়ার চেষ্টা করছে। এই মানুষটিকে আপনারা আটকান। যদিও ভোট উনি করে যেতে পারেন, তাহলে এই মানুষটি কিন্তু দেশ থেকে বার হতে আপনারা দেবেন না। এটা আপনাদের দায়িত্ব। এই মানুষটিকে ধরে এই মানুষটিকে জেলবন্দি করে রাখার দায়িত্ব কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের। কারণ আপনাদের রক্ত বিক্রি করে দিয়েছে এই মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূসকে যদি আপনারা ছেড়ে দেন, জানবেন আপনাদের কপালে অশেষ দুর্গতি আছে। যতক্ষণ মোহাম্মদ ইউনূস সিআই এর এজেন্ট আপনাদের হাতে রয়েছে, ততক্ষণ আপনারা আর্ম টুইস্ট করতে পারবেন, বাংলাদেশে আর্ম টুইস্ট করতে পারবেন। কারণ সিআই এর একমাত্র এজেন্ট হচ্ছে ইউনূস। ইউনূসকে দিয়ে সমস্ত কিছু বলানো যাবে এবং ইউএস এর মুখোশ খুলে যাবে। সুতরাং ইউএস এর মুখোশ যদি খুলতে হয়, তাহলে একমাত্র বাংলাদেশের মানুষ পারে। ইউনূসকে আটকে দিন, ইউনূসকে আটকে দিয়ে ওকে জেলে ভরুন আগে। তারপরেতে পরবর্তী সরকারের কাজ হবে তারপর বিচার প্রক্রিয়া শুরু করা এবং ইউনূসকে দিয়ে স্বীকারোক্তি আদায় করা কি কি তুমি নন ডিসক্লোজার এগ্রিমেন্টে তুমি দিয়েছো। গাড়ি থেকে আরম্ভ করে সাধারণ পণ্য যা কিছু আসবে সমস্ত ইউএস থেকে আসবে, অন্য কোনো জায়গা থেকে আসবে না। এইটা আপনাদের ঘাড়ে যে একটা বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, ইউএস এর যে রেট, সেই রেট আপনাদেরকে যে বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, সেই বোঝা কিন্তু আপনারা বইতে পারবেন না। আপনারা পুজো হয়ে যাবেন। আপনারা মানে খুব অল্প বয়সে আপনারা বৃদ্ধ হয়ে যাবেন। আপনাদের বংশ পরম্পরায় এই যে আপনাদের গোলামির খাতায় নাম লিখিয়ে দিলেন ডক্টর ইউনূস, তাকে আপনারা ছাড়বেন না। যদি ছাড়েন, তাহলে আপনাদের দুর্গতির শেষ থাকবে না। আসসালামু আলাইকুম। আবারও বঙ্গভবন ঘিরে এক ধরনের চাপা উত্তেজনা। 12 তারিখ নির্বাচনের আগেই বিশেষ কোনো কিছুর রিহার্সেল সেখানে ঘটছে কিনা তা নিয়ে বেশ সন্দেহের সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক সময়ে দুইটি ঘটনা পারস্পরিক যেই সমীকরণ, সেটিকে কেন্দ্র করেই এই সন্দেহের সৃষ্টি হয়েছে। যেমন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবের সঙ্গে সাক্ষাৎ করেছেন কে? জামায়াত ইসলামের সাবেক আমির গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহিল আমান আজমি। তিনি হঠাৎ কী কারণে দেখা করলেন? দেখা করার বিষয়টি কি? মানে বেশ হাস্যকর। উপর থেকে মনে হতে পারে যে এটি হাস্যকর, কিন্তু ভিতরে কি রয়েছে। তিনি মঙ্গলবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে দেখা করেছেন। দেখা করে তাকে কিছু বই উপহার দিয়েছেন। তিনি নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এই বিষয়টি জানিয়েছেন। আগে একটু কিছুটা পড়ি তার স্ট্যাটাস থেকে, আপনারা ধারণা করতে পারবেন। আবদুল্লাহিল আমান আজমি বলছেন তার ফেসবুক স্ট্যাটাসে, আজ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলাম। আমার লেখা বিভীষিকাময় আয়নাঘর, আমার বাবাকে নিয়ে সচিত্র প্রায় 2000 ছবি সম্বলিত বই, প্রেরণার পরশমণি এবং আমার বাবার লেখা আত্মজীবনী, জীবনে যা দেখলাম 9 খণ্ডের বই উপহার দিয়ে এলাম। তিনি খুব আগ্রহ সহকারে নিলেন, উল্টে পাল্টে দেখলেন। ওনার মূল্যবান সময় থেকে আমাকে অনেক সময় দেওয়ার জন্য মহামান্য রাষ্ট্রপতির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আচ্ছা, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে আবদুল্লাহিল আমান আজমির কি এমন প্রেমের সম্পর্ক, অথবা কি এমন শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসার সম্পর্ক? সেটি ব্যক্তিগত জায়গা থেকে হোক অথবা আদর্শগত জায়গা থেকে হোক, যেভাবেই আমরা বিচার করি না কেন, কোনোভাবেই তো রাষ্ট্রপতিকে এই মুহূর্তে, এই অস্থির সময়ে তার লেখা বই কিংবা তার বাবা গোলাম আজমের লেখা বই বা ছবি উপহার দেওয়ার কোনো কারণ নিশ্চয়ই নেই। কিন্তু তারপরেও দেখা করেছেন। নিঃসন্দেহে এটি শুধুমাত্র উছিলা বা অজুহাত উপর থেকে। আমরা গণভোট নিয়ে অনেকেই সন্দেহের মধ্যে আছি। অনেকের ধারণা গণভোটে
হ্যাঁ জয়যুক্ত হলে সংবিধান ছুঁড়ে ফেলা হবে, সংস্কারের নাম করে যা হতে যাচ্ছে, রাষ্ট্রপতিকে ছুঁড়ে ফেলা হবে। এর আগে রাষ্ট্রপতিকে কেন্দ্র করে অনেক কিছু হয়েছে আমরা জানি। বঙ্গভবনে মব ক্রিয়েট করা হয়েছে, তার পদত্যাগের দাবিতে বঙ্গভবন ঘেরাও করা হয়েছে। সেনার সদস্যদের সঙ্গে মব সৃষ্টিকারীদের, সেটি এনসিপির নেতা কিংবা জামাতের লোকজন ছিল সেখানে, তাদের সঙ্গে সেনা সদস্যদের সংঘর্ষ হয়েছে। এবং অকপটে রাষ্ট্রপতিও আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে তিনি তার অবস্থান তুলে ধরেছেন। তার সঙ্গে বর্তমান যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কী ধরনের আচরণ করছে, তার সরকার কী আচরণ করছে, এটি আমরা সব কিছুই জানি, এগুলো পুরোনো কথা। সেই অবস্থার মধ্য দিয়ে সেই রাষ্ট্রপতিকে বই উপহার দিতে যাবেন আবদুল্লাহিল আমান আজমি সাহেব, এত সহজ মনে করার কোনো কারণ নেই। এবং এই আবদুল্লাহিল আমান আজমিকে তো পাকিস্তানের বিভিন্ন পর্যায় থেকে দাবি করা হচ্ছে যে তাকে যেন বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় বা প্রতিরক্ষা উপদেষ্টা দায়িত্ব দেওয়া হয়, তাকে যেন তা না পারলে অন্তত সেনা প্রধানের দায়িত্ব দেওয়া হয়, এবং নানান ধরনের খবরাখবর আমাদের কাছে আসছে। এবং তা নিয়ে এর আগে আমি কথা বলেছি। সেই জায়গা থেকে আবদুল্লাহিল আমান আজমি প্রকাশ্যে দাঁত ভাঙা জবাব দেওয়ার কথা বলেছেন আমাকে, সে কথা আপনারা জানেন। যাই হোক, নতুন করে বঙ্গভবনকে টার্গেট করা হয়েছে তার আরও একটি প্রমাণ হচ্ছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া তার একটি পোস্টকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যে তোলপাড় শুরু হয়েছে আমরা সবাই জানি। তিনি তার ওই স্ট্যাটাসে কর্মজীবী নারীদেরকে পতিতাদের সঙ্গে তুলনা করলেন এবং এর বাইরে নারী স্বাধীনতা বা নারীদের কাজকর্ম নিয়ে অনেক ধরনের মন্তব্য করেছেন আল জাজিরার কাছে। সেখানে যা বলেছেন তার সাথে শুধু এই স্ট্যাটাসে পার্থক্য যে পতিতা শব্দটা এখানে ব্যবহার করেছেন, আল জাজিরার কাছে দেওয়া সাক্ষাৎকারে সেই শব্দটি ইউজ করেননি। কিন্তু যখন এটি নিয়ে সারা বাংলাদেশের তুমুল হইচই, সেটি নিয়ে তখন তারা ডাক্তার শফিকের দল জামাতে ইসলামী দাবি করলো যে তার আইডি হ্যাক করা হয়েছে অথবা ডাক্তার শফিকের ডিভাইস হ্যাক করা হয়েছে। এবং কোত্থেকে করা হয়েছে তারা দাবি করলো যে বঙ্গভবনের কোনো এক ইমেইল থেকে বা বঙ্গভবনের বিশেষ কোনো ব্যক্তির মাধ্যমে তার ডিভাইস নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। এবং এই দাবির পরপরই আমরা দেখলাম ওই মঙ্গলবার আবদুল্লাহিল আমান আজমি দেখা করতে গিয়েছিলেন, সাক্ষাৎ করতে গিয়েছিলেন, বই উপহার দিতে গিয়েছিলেন রাষ্ট্রপতিকে, ওই দিন সকালেই জামাতের একটি বিশেষ প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে এলো যে এই সময়ের মধ্যে যে অভিযোগ তারা জানাচ্ছে সে বিষয়ে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে। যদিও তারা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে দেখা করতে পারেননি, তার সামরিক সচিবের সঙ্গে কথা বলেছেন। জামাত এনসিপি নেতারা যা চায় সেটি মব ক্রিয়েট করার মাধ্যমে হোক আর যে মাধ্যমেই হোক, ইউনূস সরকার সেটির সাথে সাথে এক্সিকিউট করে, তার তো অসংখ্য উদাহরণ রয়েছে আমাদের সামনে। এবং এটির ক্ষেত্রেও আমরা দেখলাম যে তারা দাবি জানালো আর সাথে সাথে কিছুক্ষণ পরেই রাজধানীর হাতিরঝিল থানাতে বঙ্গভবনের সহকারী প্রোগ্রাম অফিসার সারওয়ার আলমের বিরুদ্ধে প্রথমে জিডি হলো, তারপর একটি মামলা হয়ে গেল। পরবর্তীতে কি হলো, তাকে আটক করা হলো, গ্রেপ্তার করা হলো। ডিবি প্রধান সংবাদ সম্মেলন করলেন তাকে আটকের ঘটনা নিয়ে এবং সেখানে প্রশ্ন করা হলো সারওয়ার আলমের বিরুদ্ধে কি কোনো প্রমাণ পাওয়া গেছে যে অভিযোগ জানানো হচ্ছে। তিনি বলছেন যে প্রমাণ এখনও পাওয়া যায়নি, আমরা ইনভেস্টিগেট করছি, আমরা দেখি কি করা যায়। তাহলে প্রমাণ ছাড়া কেন তাকে আটক করা হলো? মামলা হলেই কি যে কাউকে আটক করা যায় সাথে সাথে? তিনি উত্তর দিতে পারলেন না, তিনি অ্যাভয়েড করছিলেন। সাংবাদিকরা যখন আবারও বললেন যে তার বিরুদ্ধে প্রমাণ ছাড়া কেন আটক করা হলো, তিনি বললেন যে এটি হাতিরঝিল থানা বলতে পারবে। তার মানে বোঝা গেছে তো। এরপর আবার কি হলো, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি তার ফেসবুকে একটি পোস্ট দিলেন। তিনি কি লিখলেন পোস্টে? আলহামদুলিল্লাহ, আমার ভেরিফাইড এক্স আইডি যেখান থেকে হ্যাক হয়েছিল সেই সংশ্লিষ্ট ব্যক্তিটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছে। আমি আশা করি
এখন ন্যায় বিচারটাও পাবো এবং তা খুবই প্রয়োজন। দেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও আসন্ন নির্বাচনকে সুষ্ঠু করার পক্ষে এ ধরনের আইনি উদ্যোগের কোনো বিকল্প নেই। তিনি কি সুন্দর একটা স্ট্যাটাস দিয়ে দিলেন, কোনো ধরনের প্রমাণ নেই। জামাত কি প্রমাণ পেয়েছে সেটি আমাদের সামনে উপস্থাপন করেছে, যে কি তারা প্রমাণ পেয়েছে, যে যার ভিত্তিতে তারা অভিযোগ করছে যে ইসরার আলমের ইমেল আইডি থেকে এটি হ্যাক করা হয়েছে বা এখান থেকে ভুয়া পোস্ট দেওয়া হয়েছে ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে, মানে তার নামে। জামাত সাথে সাথে সেটিকে স্বাগত জানালো এবং আমাদের অনেককেই যেভাবে সকল সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেয়া হয়েছে, আটক করা হয়েছে, কারাগারে থাকতে হয়েছে, এই সরওয়ার আলমকেও নিশ্চয়ই এইভাবে কারাগারে থাকতে হবে। 12 তারিখে নির্বাচনে কি হয় আমরা এখনও নিশ্চিত নই। বঙ্গভবন যে আগে থেকেই টার্গেট করা হয়েছে এই সব ঘটনাকে কেন্দ্র করেই বোঝা যাচ্ছে। এবং প্রথমে যেটি বলছিলাম যে রিহার্সাল শুরু হয়েছে, 12 তারিখ নির্বাচনের সঙ্গে সঙ্গে কী হতে পারে তার কোনো একটা কিছুর